আজকে যেটা পড়ানো হচ্ছে তোমাদের পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ কেয়ার সার্জারিতে তোমার জানো কিছু স্টেপ আছে। একটা পেশেন্টের যখন তোমার সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়, যে পেশেন্টগুলো অপারেশনের প্রয়োজন হয় তাদের কয়েকটা স্টেপ আমরা ভাগ করি। প্রি অপারেটিভ ইভ্যালুয়েশন, দেন অপারেশন, দেন পোস্ট অপারেটিভ কেয়ার। তুমি যত বড় অপারেশন করো, যত ডিজিজ ইয়ে করো, তোমার পোস্ট অপারেটিভ কেয়ার যদি তার এডুকেট না হয় এই সম্পর্কে, যদি কোনো এখানে যদি কোনো গাফলতি হয়, তাহলে আলটিমেট তোমার আউটকাম কোনো ডিজিজের বা কোনো অপারেশনের তোমার ভালো হবে না। তাহলে পোস্ট অপারেটিভ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার এই পোস্ট অপারেটিভ সময় অনেক ডিজিজ, বেশ কিছু যে পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই বা রেসপিরেটরি ডিজিজ বা কারো যদি মেটাবলিক ডিজিজ থাকে, এই ডিজিজগুলো পোস্ট অপারেটিভ পিরিয়ডে বেড়ে যায়। এই জন্য পোস্ট অপারেটিভ কেয়ার পেশেন্টের তোমার কেয়ারটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন ওয়ার্ডে কাজ করবা, যখন তুমি সার্জন হবা, যখন তুমি ক্লিনিকে কাজ করবা, হাউ টু তোমার মনিটরে পোস্ট অপারেটিভ পেশেন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পোস্ট অপারেটিভ পিরিয়ড তোমার নিজেরাই বুঝতে পারতেছে, একটা পোস্ট অপারেটিভ পিরিয়ড একটা স্ট্রেসফুল কন্ডিশন টু দ্য পেশেন্টের জন্য একটা স্ট্রেসফুল কন্ডিশন। কারণ এখানে এই যে স্ট্রেস, যেটা তোমার স্ট্রেসের জন্য পেশেন্টের সাইকোলজিক্যাল ট্রমা হচ্ছে ফিজিক্যাল ট্রমা, বোথ সাইকোলজিক্যাল ফিজিক্যাল ট্রমা বোথ অ্যাসোসিয়েটেড উইথ সাম তোমার বডি রেসপন্সের জন্য কিছু তোমার তার ফিজিওলজিক্যাল বডিতে ফিজিওলজিক্যাল ও মেটাবলিক্যাল কিছু চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জ গুলা কিসের কারণে হচ্ছে, কি স্টিমুলাই হচ্ছে, যেটা ভেরিয়াস নক্সাস স্টিমুলাই। তাহলে আমরা যেটা জানতে হবে যে এটা পোস্ট অপারেটিভ পেশেন্ট পিরিয়ডে একটা পেশেন্টের যে বডির ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে বা মেটাবলিক যে চেঞ্জ হচ্ছে, সেটা কেন হচ্ছে একটা কিছু স্টিমুলাই জন্য। একটা হলে পেইন, যে ভেরি তোমার স্ট্রং স্টিমুলাই পেইন। একটা পেশেন্টের যখন পেইন হবে তখন স্বাভাবিক, তোমার যখন ব্যথা হয় তোমার কি হয়, তোমার টেকার্ডিয়া, তোমার হার্ট রেট বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তোমার এই যে তোমার কত বমির ভাব হচ্ছে, এই যে এগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কি সে স্টিমুলেট করতেছে আমাদের নিউরো এন্ডোক্রাইন যেটা রেসপন্স, সেটাকে স্টিমুলেট করতেছে। কেটাকল আমাদের শরীরে বেড়ে যাচ্ছে, স্ট্রেস হরমোন গুলা বেড়ে যাচ্ছে, এই জন্য এসব গুলো হচ্ছে আমাদের। তাহলে পেন ইজ ইম্পর্টেন্ট নক্সাস তোমার স্টিমুলাই। আর একটা টিস্যু ইঞ্জুরি, তুমি যে অপারেশন করতেছো টিস্যু ড্যামেজ হচ্ছে তোমার। এরপর ইনফেকশন, এরপর হাইপোভলিমিয়া, স্টারভেশন, হাইপক্সিয়া এবং অ্যালার্জি সাবস্টেট। এবং এই কয়েকটা জিনিস যদি আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই জিনিসটা যদি আমরা মডুলেট করতে পারি, এগুলা যদি আমরা নিজেরা এটাকে কিছু তোমার নিজেরা পেইন, আমরা পেইন নিয়ে করতে পারি। পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা অ্যানালজেসিক ইউজ করি, স্ট্রং অ্যানালজেসিক ইউজ করতে পারি। স্ট্রং অ্যানালজেসিক ইউজ করলে পেশেন্টের কি হচ্ছে, তোমার এই যে স্টিমুলাইটা একটু হচ্ছে, কমে যাচ্ছে। তার টিস্যু ইঞ্জুরি সেটা আমরা কমাইতে পারি। টিস্যু ইঞ্জুরি কিভাবে কমাইতে পারি? তোমার হ্যান্ডলিং, টিস্যু যে হ্যান্ডলিং যেটা আছে সেটা যদি আমরা সফটলি হ্যান্ডেল করি টিস্যু। আরেকটা যেটা দরকার লেগেছে মিনিমাল ইনভাসিভ সার্জারি, এটা ল্যাপারোস্কোপিক সার্জারি, যে লেস টিস্যু ড্যামেজ হয়, এই জিনিসটা আমরা করতে পারি। সব অপারেশনে আমরা চেষ্টা করি মিনিমাল ইনভাসিভ সার্জারি করা, যেগুলো করা যায়। ইনফেকশন আমরা প্রিপারেশন করতে পারি। হাইপোভলিমি আমরা আমাদের প্রিপারেশন করতে পারি। পেশেন্টের আর্লি স্টারভেশন, মানে আর্লি তোমার ফিডিং, ওরাল ফিডিং, সেটা আমরা এনশিওর করতে পারি। কিছু পেশেন্ট বলা হয় যে এনি গাট সার্জারি যদি করো, তাহলে তুমি ফার্স্ট সেকেন্ড পিরিয়ড থেকে তুমি মুখে দিতে পারো, 50 ml পার আওয়ারে তুমি মুখে দিতে পারো। যত আর্লি খাবার দিবা, পেশেন্টের ওয়েলবিং তোমার বাড়বে। এবং পেশেন্টের যে গাট ফিলিওর, যেগুলো বলে আমরা তোমাদের আগে বলছিলাম একবার, যে একটা টার্ম ইউজ করছিলাম যে গাট ফিলিওর, সেই গাট ফিলিওর এগুলো কমে যায়। হাইপক্সিয়া, হাইপার কার্বিয়া, এরপর পিএইচ চেঞ্জেস, এগুলো তো জানা। হাইপক্সিয়া আমরা যে আর্লি ডায়াগনোস করতে পারি হাইপক্সিয়া ট্রিটমেন্ট গুলো, তাহলে পেশেন্টের আমরা হাইপক্সিয়া ম্যানেজ করতে পারলে পেশেন্টের এই যে স্টিমুলাই সেটা কমে আসতেছে। এনার্জি সাবসেট, ফিয়ার, অ্যাংজাইটি, ইমোশন, এগুলো মাথায় রাখতে হবে। টেম্পারেচার, হাইপোথার্মিয়া হইতে দেওয়া যাবে না। এই পেশেন্টের হোল শুড বি তোমার মনিটর করতে হবে, যেটা স্টিমুলাই যেগুলো আসলে, এবং সেইগুলাকে আমাদের কি করতে পারি, আমরা এই স্টিমুলাই যেগুলো আমরা নিজেদের হাতে আমাদের মডুলেট করতে পারি। আমরা এটা কমাইতে পারি, এটা বাড়াইতে পারি। ইচ্ছা করলে আমরা পেইন যদি দেই, তাহলে স্টিমুলেশনটা কমে আসতেছে। তাহলে পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করবো। পরবর্তীতে আমরা কিভাবে এই জিনিসগুলাকে
আমরা কমা নিয়ে আসলে ওইগুলাকে আমরা যে হ্যান্ডেল যদি করি, কেয়ারফুলি হ্যান্ডেল করি, তাহলে পেশেন্টের পোস্ট অপারেটিভ পিরিয়ড বিকাম আনইভেন্টফুল এবং সে স্মুথ রিকভারি হয়ে চলে আসবে। এখন আসো তোমার কি কি সিস্টেম এই জিনিসগুলা তোমার যে আমাদের যে পোস্ট অপারেটিভ এটা আরেকটা টার্ম হলো এই যে টার্মটা যেটা হচ্ছে এটাকে তোমার আমাদের কি বললি মেটাবলিক রেসপন্স টু ট্রমা, একটা টার্ম আছে মেটাবলিক রেসপন্স। এটা সার্জারিতে বিরাট একটা চ্যাপ্টার আছে, হোয়াট আর দা তোমার মেটাবলিক রেসপন্স টু ট্রমা। এটা যে কোনো ট্রমা, তোমার একটা অপারেশন ইজ এ ট্রমা, ইটস মেবি তোমার হইতে পারে এটা তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তোমার ফ্র্যাকচার, যে তোমার বোন ফ্র্যাকচার, সেটা ইজ এ ট্রমা। এই ট্রমা হলে যে বডিতে একটা রেসপন্স যে করতেছে, এই রেসপন্সটা কেন করতেছে? The body responds to trauma with local and systemic reaction. Local and systemic reaction করতেছে that attempts to contain and heal the tissue damage. সে যে ড্যামেজটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করে রাখতে চাই এই জায়গায়, and heal the tissue damage তোমার হিল করার জন্য, and to protect the body while it is injured. এবং বডিটাকে তোমার যখন ইনজুরি হয় সেটাকে তোমার প্রোটেকশন দিতেছে। ইট ইজ যে তোমার বডি রেসপন্স করতেছে যে তোমার হিলিং এর জন্য। যদি বডি রেসপন্স করে তোমার যদি এখানে যদি ইনফ্লামেটরি রিঅ্যাকশন যদি না হয়, লোকাল ইনফ্লামেটরি রিঅ্যাকশন না, যে তোমার তো উন্ড যেটা একটা হিল করবে না। ফাইব্রাস টিস্যু কই থেকে আসবে? ফাইব্রাস যদি না আসে তাহলে ডেড টিস্যু গুলোকে ইয়ে করবে, শরীর থেকে সরাবে, স্ক্যাভেঞ্জার হিসেবে কে কাজ করবে? ইনফ্লামেশন যদি না হয় তাহলে নো। এই জন্য দেখছো না যারা স্টেরয়েড খায়, বা আমরা যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যে স্টেরয়েড যে পেশেন্টগুলো স্টেরয়েড নেয়, সেই পেশেন্টে তোমার কি হয়? উন্ড হিলিং হয় লেটে স্টেরয়েড, কারণ তাতে ইনফ্লামেশন কমে যায়। যারা তোমার ইয়েতে থাকে পেশেন্ট মেলনারিস পেশেন্ট, তাদের তোমার উন্ড হিলিং লেট দিলে হয়, কারণ ইনফ্লামেটরি যে এইগুলো যে মেডিয়েটর সেগুলো সব তার কারণ ইনফ্লামেশন কমে যাচ্ছে তার। তাহলে এই জন্য ইনফরমেশন অবশ্যই দরকার, বডি রেসপন্স টু ট্রমা অবশ্যই দরকার, কিন্তু ইট শুড বি একটা তোমার আমাদের কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। এক্সাইটেড যাতে না হয়। এক্সাইটেড হলে কি হবে? রেসপন্স যদি এক্সাইটেড, যদি ইনফ্লামেশন যদি এক্সাইটেড হয়ে যায়, তখন ইট ইজ হার্মফুল টু আওয়ার বডি। সে শুধু এইটাই না, আমার অন্যান্য জায়গায় সেটা ক্ষতি করবে, আমার লাংসে তোমার এআরডিএস করবে, আমার হার্টের সমস্যা করবে, আমার কিডনিতে সমস্যা করবে। তাহলে যে ইনফ্লামেশন যেটা হবে সেটা শুড বি তোমাদের থাকতে হবে আমাদের কন্ট্রোলের মধ্যে, কন্ট্রোলেবল থাকতে হবে, আমাদের কন্ট্রোলের মধ্যে থাকতে হবে, লিমিটেড থাকতে হবে। এবং সেটা যদি আমরা এই যে যেগুলা স্টিমুলাই করতেছে সেগুলা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে রেসপন্সটাও আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে এবং ইনফ্লামেশনটা কন্ট্রোলে থাকবে, এবং যেটা আলগে আলটিমেটলি যেটা বেনিফিশিয়াল টু আওয়ার বডি, যতটুকু দরকার হিলিং এর জন্য এবং পোস্টমার্টিভ ইভেন্টটা তোমার তার আনইভেন্টফুল হওয়ার জন্য সেই জিনিসটা দরকার, সেটা তোমার আমাদের করতে পারবো। এখন আসো তোমার যে নেক্সট তোমার আসলে যে কি কি সিস্টেম তোমার কন্ট্রোলিং দ্য রেসপন্স। আমরা বলতেছি এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেমন তোমাকে এটা করবার সিরিজ হচ্ছে, জানো তোমরা তোমাদের যখন ভয় পাও, যখন তুমি আঘাত পাও, তাহলে তোমার হার্ট রেট বেড়ে যাচ্ছে, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। দিস ইজ দ্য ডিউ টু সিম্প্যাথেটিক নার্ভাস স্টিমুলেশন। এন্ডোক্রাইন রেসপন্স হচ্ছে যখন অপারেশন করতেছে, তোমার স্ট্রেস হরমোন যে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, এসিটিএস রিলিজ হচ্ছে, তোমার এই যে তোমার হরমোনগুলা রিলিজ হচ্ছে, তোমার ওই যে গ্লুকোকর্টিকয়েড রিলিজ হচ্ছে, এই যে রিলিজ হচ্ছে হরমোনগুলা, আমাকে বডিকে কি করতেছে টু ফাইট এগেইনস্ট আমাদের যে ইভেন্ট আছে, এই ইভেন্টের সাথে আমার বডিকে প্রিপেয়ার করতেছে টু ফাইট। এই যে তোমার বিরুদ্ধে ফাইট করার জন্য আমার বডিকে সে তোমার রেডি করতেছে। একুইট ফেজ কিছু ইয়ে হচ্ছে, তোমার রেসপন্স হচ্ছে, তুমি ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হচ্ছে, একুইট ফেজ কিছু প্রোটিন আসতেছে আমার শরীরে, সেটা আমার উন্ড হিলিং বা আমার বডিতে তোমার যে বডির তোমার ইনফ্লামেশন অথবা বডি তোমার যে ট্রমা আছে সেই ট্রমাকে মিনিমাইজ করে দিচ্ছে। আবার ভাস্কুলার এন্ডোথেলিয়াল রেসপন্স, এগুলো তোমার জানো যে তোমার যদি ভাস্কুলার পারমাবিলিটি বাড়বে, না বাড়লে তোমার এখানে নিউট্রোফিল আসবে কিভাবে? ইনফ্লামেটরি সেলগুলা যেগুলা, সেখানে নিউট্রোফিল এখানে আসতে পারবে না যদি আমি ভাস্কুলার পারমাবিলিটি না বাড়ে। এগুলো তোমরা সব জানো, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার দরকার নেই। এরপর এখন আসো আমাদের আসল কথা তোমার পোস্ট অপারেটিভ কেয়ার। মেইন যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছিলাম যে পোস্ট অপারেটিভ কেয়ার, সেটাই মানে আলোচনা করতেছি। আমরা এর আগে আলোচনা যেটা করছি সেটা করছে যে পোস্ট অপারেটিভ কেয়ার হয় ইট ইজ নেসেসারি, এই সময় কি প্রবলেমটা হয় এবং যেটার জন্য আমাদের এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, সেটা নিয়ে আমরা প্রথমে দু একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করছিলাম। এখন আমরা মেইন ইয়েতে আসতেছি
যে হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ কেয়ারে আমাদের কি কি কম্পোনেন্ট আছে এবং আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। তাহলে পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা যদি ভাগ করি, ইট ইজ ফার্স্ট মনে করি যে একটা পেশেন্ট অপারেশন করতেছো, ওরা পর রিভার্স হওয়ার সাথে সাথে ইমিডিয়েট রিকভারি পিরিয়ড। রিকভারি হচ্ছে যে তোমার একটা রিভার্স একটা পেশেন্টে অজ্ঞান করলা, তুমি জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার সাথে সাথে আসতেছে তোমার ইমিডিয়েট রিকভারি পিরিয়ড। নেক্সট আরেকটা তাহলে কি আছে তোমার ওয়ার্ডে, এরপর তুমি এখানে কি করলা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিলা, ওয়ার্ডে নিয়ে তোমার সেটা একটা ক্রিয়া আছে। আর লাস্টে যেটা আছে তুমি পেশেন্ট ওয়ার্ডে ম্যানেজমেন্ট করার পরে একসময় পেশেন্টের ডিসচার্জ দিবা। ডিসচার্জে তোমার বাসা যখন যাবে, হোম যখন যাবে, আফটার ডিসচার্জ তার কি কি কেয়ার সে নিতে হবে, কি কি জিনিস তুমি অ্যাডভাইস করবা তার জন্য, সেটা লেগে আলাদা একটা। তাহলে তিন ভাগে ভাগ করছি আমরা, রিকভারি ফেজ করছি, একটা লেগে ওয়ার্ডে করছি, একটা লেগে আফটার তোমার ডিসচার্জের পরে তাকে কি অ্যাডভাইস আমরা করবো। তাহলে ইমিডিয়েট তোমার পোস্ট অপারেটিভ পিরিয়ডে যে পেশেন্ট সমস্যা আছে তোমার এয়ারওয়ে এন্ড ব্রিদিং, এটা মাথায় রাখতে হবে। এয়ারওয়ে ব্রিদিং একটা পেশেন্টের যথাগত যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্টের ড্রাউজি থাকে একটু, অর্থাৎ উপয়েড অ্যানালজেসিক দেওয়া হয়, অথবা তোমার রেসিডুয়াল যে তোমার যে এতক্ষণ ধরে যে হেলোথেন দেওয়া হয়েছে, নাইট্রাসোসাইড দেওয়া আছে, এই জিনিসগুলা তোমার তার রেসিডুয়াল কিছু এফেক্ট থেকে যায় তার শরীরের মধ্যে। তাহলে পেশেন্ট কি ড্রাউজি যখন থাকবে, অনেক সময় টাং ফল ব্যাক হয়ে যায়, পেশেন্ট কি এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, টার্ম ফল ব্যাক হইতে হবে। তাহলে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে পেশেন্ট মেটাবলিক আর অবস্ট্রাকশন আছে কিনা, টার্ম ফল ব্যাক হইতে পারে। তো রেসিডুয়াল এফেক্টের জন্য তোমার কি হচ্ছে পেশেন্টের যে রেসপিরেশন তোমার ইয়ে করে নিতে পারতেছে না, রেসপিরেশন তার ওই যে পেশেন্টের যে যেগুলো আছে মাসুল লাগছে, যেগুলা দেওয়া ছিল, এগুলো অ্যাকশন এখন পুরো মতো কমপ্লিট হয়নি। দেখো তো পেশেন্ট ঠিক মতো এডুকুয়েট তার মাসুল স্ট্রেংথ চলে আসেনি, সে ঠিক মতো তোমার শ্বাস নিতে পারতেছে না। তাহলে এই জিনিস, অথবা তার ফলস কোন ডেঞ্চার, মনে করো একটা পেশেন্টের দাগ ছিল, ফলস ডেঞ্চার আছে, এগুলো অনেক সময় তোমার স্লিপেজ হয়ে এয়ার অবস্ট্রাকশন করতে পারে। অথবা তোমার পেশেন্টের বমি যদি হয়, বমি অনেক সময় বমিটাস গিয়ে বা বমি হইলো, এখানে গিয়ে তোমার বমিটাস গিয়ে তো এয়ার অবস্ট্রাকশন করতে পারে। তাহলে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে যে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের এয়ার অবস্ট্রাকশন হতে পারে এবং তোমার ব্রিদিং এ প্রবলেম হতে পারে। ব্রিদিং নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটা অন্য জিনিস। পেশেন্ট দেয়ার ইজ নো এয়ার অবস্ট্রাকশন, পেশেন্ট ইজ নরমাল ব্রিদিং, বাট পেশেন্ট ইজ স্টিল সায়ানোস, তাহলে তোমার মাথায় রাখতে হবে পেশেন্টের লাংসে কোনো সমস্যা আছে, অথবা পেশেন্টের সার্কুলেশনের কোনো সমস্যা আছে, তার ব্লাড প্রেশার কম আছে, তার সার্কুলেশন কম আছে, অথবা কার্ডিয়াক কোনো প্রবলেম আছে, তো এমআই হয়ে গেছে, কার্ডিয়াক ইয়ে হয়ে গেছে। তাহলে এটা তোমার মাথায় রাখতে হবে যে তোমার পেশেন্টের ব্রিদিং ঠিক আছে, তারপরে পেশেন্ট সায়ানোস, তাহলে প্রবলেম ইন দ্য লাংস অথবা সার্কুলেশনটা মাথায় রাখতে হবে। তাহলে তোমার ইমিডিয়েট পোস্ট অপারেটিভ শুড বি কেয়ার অ্যাবাউট দ্য এয়ারওয়ে। তাহলে আমরা অনেক সময় কি করি, পেশেন্টে তোমার নেক এক্সটেন্ডেড করে রাখি, তোমার কুলিং করে রাখি, কুলিং করে রাখি। এরপর তোমার কি করি, অনেক সময় আমরা টাং ফলব্যাক, এটা টাং ফলব্যাক নেওয়ার জন্য অথবা তোমার এয়ার স্টেট থাকার জন্য অনেক সময় আমরা এয়ারওয়ে টিউব ঢুকাই দিই, এখানে ইমিডিয়েট পোস্টে এয়ারওয়ে টিউব ঢুকাই দিই যাতে টাং ফলব্যাক না করে, এয়ারওয়ে পেটেন্ট থাকে। এরপর তোমার কোনো বমিটা যদি যেটা সাকশন, এটা সাকশন করতে ফোয়ান বডি থাকতে হলে এটা বের করে দিতে হবে, তোমার অক্সিজেন দিতে হবে, তোমার অক্সিজেন দিতে হবে পেশেন্টকে। তাহলে দিস ইজ দ্য এই কেয়ার গুলো তোমার ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে কেয়ার দিতে হবে। ব্রিদিং দেখতে হবে, পেশেন্টের সায়ানোসিস আছে কিনা, পালস অক্সিজেনটা দেখতে হবে, স্যাচুরেশন ঠিক আছে কিনা, এগুলো তোমার দেখতে হবে। এরপর তোমার সার্কুলেশন, সার্কুলেশন ভেরি ইম্পর্টেন্ট। তোমার সার্কুলেশনে দেখতে হবে সার্কুলেশনটা ব্লাড প্রেশার, whether patient hypertensive or hypotensive, patient may develop during operation তুমি পেশেন্টের ইয়ে করছো যে অনেক ফ্লুইড লস হয়েছে, অনেক তোমার ব্লাড লস হয়েছে, ফ্লুইডও লস হতে পারে। তোমার যে গার্ড ইন্টারটেন যখন অ্যাবডোমিনাল অপারেশন করো, গার্ড যখন এক্সপোজ থাকে টু দা এয়ারের সাথে যখন তোমার এনভায়রনমেন্টের সাথে যখন তোমার এক্সপোজ থাকে গার্ড, তাহলে এখানে অনেক সময় ইভাপোরেশনে প্রচুর ফ্লুইড লস হয়। তাহলে এই দিক দিয়ে লস হতে পারে তোমার। এরপর তোমার ব্লাড লস হতে পারে। তাহলে ইমিডিয়েট যদি পোস্ট অপারেটিভ পেশেন্ট দেখতে হবে যে পেশেন্ট সাফারিং ফ্রম হাইপোটেনশন, হাইপোটেনশন আছে কিনা। হাইপোটেনশন যদি হয় সাথে সাথে তোমার দেখতে হবে যে পেশেন্টের ড্রেনের দিকে তাকাইতে, যে অপারেশন হয়েছে যে ড্রেনের দিকে, ড্রেন দিয়ে তোমার কন্টেন্ট বেশি আসতেছে কিনা, ব্লাড বেশি আসতেছে কিনা, এগুলো মাথায় রাখবে। পেশেন্ট মে অলসো ডেভেলপ হাইপারটেনশন হতে পারে পেশেন্টের, এটাও মাথায় রাখতে হবে যে পেশেন্টের তোমার হাইপারটেনশন আছে কিনা। এটা তোমার খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে। এখন হাইপারটেনশন যদি হয় তাহলে বিশেষ করে কোনো যদি কোনো রিঅ্যাকশনারি ব্লিডিং বেশি হইতে পারে। এরপর তোমার পেশেন্টের কার্ডিয়াক তোমার হার্টের উপর তোমার লোড বেশি পারতে পারে না। হাইপারটেনশন দুইটাই তোমার মাথায় রাখতে হবে আছে কিনা পেশেন্টের সার্কুলেশনে। 3 নম্বর হলো তোমার ফ্লুইড ব্যালেন্স।
ভেরি ইম্পর্টেন্ট। ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে তুমি জানো যে কোনো এটা যখন অপারেশন হয় পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমার একটা অপারেশনের সময় তার কতটুকু লস হয়েছে সেটা তোমার একটা এস্টিমেট করতে হবে যে ডিউরিং অপারেশন কতটুকু লস হচ্ছে, অনগোয়িং কতটুকু লস হচ্ছে। যদি একটা পেশেন্ট মনে করো আমি গ্যাস্ট্রোজেনিস্টমি করছি, তার এনজি টিউব দিব, আমি এনজি টিউব দিয়ে তার কিছু ফ্লুইড লস হবে। তার লিগে আমি তো আর তোমার অ্যাবডোমিনাল যে ইয়েতে ড্রেন দিব, ড্রেন দিয়ে কিছু লস হবে। তাহলে এই যে দুইটা লস সেটা আমার সাথে অনগোয়িং লস, আমার কতটুকু লস হচ্ছে। বমি এই পেশেন্ট মনে করো কোনো পেশেন্ট অপারেশন করার পর বমি হয়েছে, ৩-৪ বার বমি হয়ে গেছে, বমি হওয়ার পর কতটুকু ফ্লুইড লস হচ্ছে, এগুলো তোমার অনগোয়িং লস কতটুকু আছে সেটা তো মাথায় রাখতে হবে। তাহলে আগে কতটুকু ডেফিসিট, অনগোয়িং লস, এবং লাস্ট হলে তার আমি যে ডেইলি রিকোয়ারমেন্ট, এই তিনটা একসাথে করে তাই আমি ফ্লুইড ব্যালেন্স আমি মেনটেন করবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ফ্লুইড ব্যালেন্সের ব্যাপারে, ইলেকট্রোলাইট মাথায় রাখতে হবে যে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে দেখবো তো পেশেন্টের ফ্লুইড দেওয়ার সময় বেশি ফ্লুইড দেওয়া যাবে না। কারণ ফ্লুইড বেশি দেওয়া যাবে না এই কারণে যে তোমার আমি যেগুলো বলছিলাম যে অ্যালডোস্টেরন, এরপর এটিয়াল, তোমার কিছু যে আরো কিছু যে হরমোন যে রিলিজ হয়েছে যেগুলো তোমার এগুলোর কাজ কি, অল দা তোমার হরমোনস কজিং তোমার ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট তোমার সোডিয়াম এন্ড পটাশিয়াম এরা রিটেনশন করে। এইগুলো যে জন্য ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে বেশি ফ্লুইড দেওয়া যায়, কারণ অলরেডি বডি যে হরমোন যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো তোমার করতেছে অ্যালডোস্টেরন, এগুলো কি করতেছে ওয়াটার রিটেনশন করতেছে, সোডিয়াম রিটেনশন করতেছে, পটাশিয়াম রিটেনশন করতেছে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ফ্লুইড দেওয়ার সময়। এবং কোর টেম্পারেচার অলওয়েজ পেশেন্টের হাইপোথার্মিয়া যাতে করা যাবে না। হাইপোথার্মিয়া হলে খুব ডেঞ্জারাস জিনিস ডিউরিং এনি, যে কোনো মানুষের জন্য হাইপোথার্মিয়া খুব খারাপ জিনিস। হাইপোথার্মিয়া তোমার লিডিং তোমার ক্লটিং সিস্টেমে এফেক্ট করে, তোমার বডির যে কোনো মেটাবলিজম, আমাদের বডির যে মেটাবলিজম হ্যাপার্ট করে, তাহলে পেশেন্টের কোনো সময় হাইপোথার্মিয়া করা যাবে না। আর স্পেশাল ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড তোমার স্পেশাল ফ্যাক্টর যদি থাকে, কোনো কেস রিলেটেড স্পেশাল ফ্যাক্টর থাকে সেগুলো তোমার কেয়ার নিতে হবে। আচ্ছা, এরপর আসো তোমার কেয়ার অন দা ওয়ার্ড কি কি কেয়ার নিব। এক হলো জেনারেল কেয়ার, তোমার সব পেশেন্টের জেনারেল কেয়ার, যেটা হলো তোমার এই যে একটু আগে আলোচনা করছিলাম যে তোমার যে এয়ারওয়ে, পালস, তোমার এয়ারওয়ে দেখবা, এরপর তোমার পালস, এরপর ব্লাড প্রেশার দেখবা, এগুলো জেনারেল কেয়ার দেখবা। এরপর তোমার তার যে পেশেন্টের ওরাল হাইজিন, এগুলো সবকিছু তোমার জেনারেল কেয়ার এর মধ্যে এগুলো সবকিছু চলে আসবে। নেক্সট যেটা হলো গিয়ে তোমার অ্যাম্বুলেন্স তার পোষা বা এগুলা ইয়ে করবা। নেক্সট যেটা হলো পেইন কন্ট্রোল। পেইন কন্ট্রোল ভেরি ইম্পর্টেন্ট, কারণ পেইন যদি কন্ট্রোল না করো, পেইনের জন্য কি কি হইতে পারে। পেইন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পেইনের কি হোয়াট ডেফিনিশন, যদি পেইনের যদি আমি ডেফিনিশন বলি, পেইনটা জিনিসটা কি। পেইন হলো আনপ্লিজেন্ট সেন্সরি এন্ড ইমোশনাল এক্সপেরিয়েন্স, নট তোমার শুধু যে এটা তোমার ইয়ে না যে টিস্যু ড্যামেজের জন্য না, তোমার এটা একটা তোমার ইমোশনাল একটা কম্পোনেন্ট আছে পেইনের, ইমোশনাল অ্যাসোসিয়েটেড অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল টিস্যু ড্যামেজ। তাহলে তোমার সাইকোলজিক্যাল একটা পেইনের হলো একটা সাইকোলজিক্যালি আছে। এই জন্য দেখবা তো একই অপারেশন করছো, একই ইনসিশন দিছো, এক এক পেশেন্টের তোমার এক এক পেশেন্টের এক্সপিরিয়েন্স, এক এক পেশেন্টের তোমার রেসপন্স এক এক রকম। একজন খুব চিল্লাচিল্লি করতেছে, একজন ইয়ে করতেছে, তাহলে তার পেইনের তুমি ইমোশনাল একটা কম্পোনেন্ট আছে, সেটাকে তুমি অ্যাড্রেস করতে হবে। এবং পেইন শুধু তোমার রোগীর জন্য না, একটা পেশেন্টের রোগীর শুধু মানে তাদের ওয়েলবিংস এর জন্য না, আলটিমেটলি একটা পেইন কন্ট্রোল তোমার একটা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আদার কমপ্লিকেশন সেগুলো কমায় নিয়ে আসে। তুমি যদি টু প্রিভেন্ট আদার কমপ্লিকেশন ভিতরে একটা রেসপিরেটরি কমপ্লিকেশন, এরপর ডিপ ভেইন থ্রম্বোসিস, এই যে কার্ডিয়াক কমপ্লিকেশন, এইগুলা সবকিছু তোমার কমায় নিয়ে আসে যে তুমি তোমার পেইন কন্ট্রোলটা তোমার এডুকেট হয়। তাহলে পেইন কন্ট্রোল শুধু ওয়েলবিংস এর জন্য না, টু প্রিভেন্ট আদার কমপ্লিকেশন, সেটার জন্য তোমার পেইন কন্ট্রোলটা দরকার হয়। যেন একটা পেশেন্টের তোমার রেসপিরেটরি তোমার আপার জিআইটি, আপার অ্যাবডোমিনাল অথবা থোরাসিক সার্জারি যখন করবা, তখন যদি ইনসিশন দিবা আপার অ্যাবডোমিনাল এবং থোরাসিক যখন ইনসিশন পাবে পেশেন্ট, এই পেশেন্টের তোমার যখন পেইন হবে তখন দেখো সে ব্রেথ হোল্ড করে রাখবে, সে ঠিক বুক ফুলায় শ্বাস নেবে না। তাহলে কি হবে, তার অ্যাটেলেক্টিসিস হবে। তোমার অ্যাটেলেক্টিসিস হলে আলটিমেটলি পেশেন্ট মেয়ে ডেভেলপ তোমার নিউমোনিয়া। তাহলে এই জিনিসটা মাথাতে রেসপিরেটরি কমপ্লিকেশন কমার জন্য একটা পেশেন্ট তোমার সে কি হবে, তোমার পেইন যখন হবে তার কি হবে, তার হাইপারটেনশন হবে, তার
ট্রাইকার্ডিয়া হবে, হার্টের উপর তোমার হার্টের অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যাবে না এখন, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যাবে। ট্রাইকার্ডিয়া যখন হবে হার্টে তখন অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যাবে। পেশেন্ট যদি প্রিভিয়াস যদি তোমার এমআই হিস্ট্রি থাকে অথবা কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, তাহলে তোমার এটা কি হয়ে যাবে, তাদের রিস্ক বেড়ে যাবে, তাদের ফার্দার এমআই হওয়ার রিস্ক বেড়ে যাবে। তাহলে পেইন কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি পেইন কন্ট্রোল যদি না করে, আর হলো তোমার নিউরো এন্ডোক্রাইন রেসপন্স, পেইন যখন বাড়বে তোমার ক্যাটাকোলামাইন্স রিলিজ হবে, তোমার হরমোন রিলিজ এগুলো বেশি হবে, তাহলে এই জিনিসের রেসপন্স বেড়ে যাবে। তাহলে পেইন কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ফর দ্য তোমার পেশেন্ট ওয়েল বিংস বাট অলসো দ্য প্রিভেন্ট দ্য আদার রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার আদার কমপ্লিকেশনস। যেমন পেইন কোনটা দিবা, কোন পেইন দিবা? Usually opioid is the best analgesic তোমার during postpartum period. Opioid আমরা অ্যাভয়েড দিই। Opioid has তোমার সেন্ট্রাল অ্যাকশন, এটা তোমার যে তোমার পেশেন্টের যদি সিডেশন হয়, সাইকোলজিক্যালি এটা অ্যাড্রেস করতেছে, এজ ওয়েল এজ তোমার এটাই করতেছে, যে তোমার কি করতেছে যে তোমার পেইনটাও কমতেছে এবং তার সাইকোলজিক্যালি এটাই করতেছে, সিডেশন হচ্ছে একটা পেশেন্টের, যে পেশেন্টের স্ট্রেস, পোস্টপার্টাম স্ট্রেস সেটা কমে আসতেছে। ফ্লুইড ব্যালেন্স একটু আগে বলছিলাম যে ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ডে ফ্লুইড ব্যালেন্স, একটা জিনিস মনে রাখবা, তোমাদের যেটা ভুল হয় প্রায় সময় ওয়ার্ডে বা যেটা ভুল হয়, তুমি যখন ফ্লুইড দিবা, একটা পেশেন্টের ফ্লুইড দিবা যখন, মনে করো আমি একটা পেশেন্টকে যখন তোমার অপারেশন করছি, আমরা অপারেশন করলাম, মনে করি গোল ব্লাডার অপারেশন, গোল ব্লাডার না, মনে করি এটা গ্যাস্ট্রিক অপারেশন করলাম, গ্যাস্ট্রোজেনিস্টমি করলাম, এই পেশেন্টে আমি ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ডে তোমাকে বললাম যে তারে সোডিয়াম কি ফ্লুইড লাগবে, তারে আমি বললাম যে একটা 70 কেজি ওজনের পেশেন্ট, আচ্ছা তুমি 3 লিটার ফ্লুইড পার ডে দাও, 3 লিটার ফ্লুইড পার ডে দাও। এখন 3 লিটার ফ্লুইডে পার ডে তে তুমি তার সোডিয়াম কতটুকু লাগবে, পটাশিয়াম কতটুকু লাগবে তোমার হিসাব করতে হবে, এবং কোন ফ্লুইড দিতে হবে তাকে হিসাব করতে হবে। তাহলে সোডিয়াম কতটুকু লাগবে, তার আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কত সাকাত হোসেন, ডেইলি সোডিয়াম রিকোয়ারমেন্ট কত? সাকাত হোসেন, আমাদের ডেইলি সোডিয়াম রিকোয়ারমেন্ট কত? নাই জানো না? হ্যাঁ, আচ্ছা মাহজাবিন বলো ডেইলি সোডিয়াম রিকোয়ারমেন্ট কত? মাহজাবিন আফরোজ, কই নাইনি? মাহজাবিন নাই, এই যে চালু করে দেখ, শয় পড়ছে। এরপর ফারিহা না সজিবুর রহমান, আচ্ছা ফারিহাই বলুন, তারপর ফারিহা বলো, ফারিহা কি তাবাসসুমনি, রোল 36, এই তো সব করে দিয়ে ফাঁকি বাস। আর 40 to 90 ন্যানো, কে বলতেছো? ন্যানো পার ডে, কে বলতেছো? ন্যানোমোল পার ডে, কে বলতেছো? শাখাওয়াত বলতেছো, এটা কই থেকে পাইলা খুঁজে? আচ্ছা ঠিক আছে, ফারিহা আসেনি, বাকি একটা তো নাই দেখি। স্যার আসি স্যার, আমার নেট প্রবলেম করতেছিল। কই তোমার এখানে তোমার মিউট করা, তুমি কিভাবে কথা বলতেছো? তাহলে কেউ বলতে পারলা না? আমার আনমিউট হইতেছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, শুনো, সোডিয়াম এবং পটাশিয়াম রিকোয়ারমেন্ট ডেইলি লাগে 1 মিলিমোল পার কেজি বডি ওয়েট। এখন সজিবুর রহমানের যদি ওয়েট হয় তোমার 70 কেজি, তার সোডিয়াম রিকোয়ারমেন্ট কতটুকু হবে? 1 মিলিমোল পার কেজি পার ডে। সজিবুর রহমানের স্যার 70 মিলিমোল হবে স্যার। 70 মিলিমোল পার কেজি। একটা তোমার 5% নরমাল স্যালাইনে বা ডিএনএস এ তোমার সোডিয়াম থাকতেছে কতটুকু? 152 থাকতেছে। তাহলে আমি ডেইলি তোমাকে কতটুকু সোডিয়াম কন্টেনিং ফ্লুইড দিতে পারবো? মানে একটা যদি সোডিয়াম কন্টেনিং ফ্লুইডে থাকে যদি 154 সোডিয়াম ডিএনএস বা নরমাল স্যালাইনে 5%, তাহলে তোমাকে আমি কতটুকু দিতে পারবো? হাইয়েস্ট কতটুকু দিতে পারবো? তোমার আর ওইটা স্যার হাফ পরিমাণ দিব স্যার, ওইটার হাফ মানে 500। 1 লিটার থাকতেছে 154 মিলিমোল, তাহলে তোমাকে হাইয়েস্ট যদি আমি সোডিয়াম কন্টেনিং ফ্লুইড কতটুকু দিতে পারি? কতটুকু দিতে পারি? ফারজানা কতটুকু দিতে পারি?
ফারজানা কতটুকু দিতে পারি? কই ফারজানা কই? এটাও নাই। হ্যাঁ, তো সজীব কতটুকু দিতে পারি? কত দেখি কজন পাইলাম না আজকে? স্যার 500 500 দিতে পারে, হ্যাঁ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমাদের যে এখানে তোমাদের পোস্ট পার্টি যখন অর্ডার লেখা হতে কত নরমাল স্যালাইন 2 লিটার, ডিএনএস 2 লিটার, ডিএ 1 লিটার, তাহলে এটা কোনো ভিত্তি নাই। এইসব কথাবার্তার কোনো ভিত্তি নাই। তুমি ডিএনএস যদি দিতে হয় তোমাদের 2 লিটার, তোমার এভিডেন্স থাকতে হবে, এমন থাকতে হবে যে পেশেন্টের পিপিএস হিস্ট্রি অফ প্রিভিয়াসলি তার যে তোমার হাইপোনাট্রিমিয়া আছে, সেটা কারেকশনের জন্য তুমি ডিএনএস যদি 2 লিটার না 3 লিটার দেওয়া কোনো অসুবিধা নাই। কিন্তু রুগী একটা নর্মাল পেশেন্ট, সবকিছু ওয়েল, তোমার সবকিছু ইয়ে করা পেশেন্টের, আমরা সব নো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নাই, অনগোয়িং লস নাই, বমি নাই, কিচ্ছু নাই, এই পেশেন্টের আমরা যদি তোমার ইয়ে করি 2 লিটার নরমাল স্যালাইন দেই, তাহলে তার কি হচ্ছে? এই যে তার শরীরে এক্সেস সোডিয়াম লোড বাড়ায় দিচ্ছে আমরা, তাহলে এটা পালমোনারি এডিমা করবে, অন্য সমস্যা হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমি জিনিসটা কেন তোমাদের জিজ্ঞেস করতেছি যে ওয়ার্ডে যখন যাও ফ্লুইড শুড বি তোমার দিতে হবে অ্যাকর্ডিংলি তোমার কতটুকু। তুমি এখন তুমি ইচ্ছা মতো 2 ফার্স্ট লিটার ডেলি সব স্যালাইন এক না, সব স্যালাইনের সাথে বুঝে শুনে দিতে হবে। 2 নম্বর লেগে তোমার ডিএ কতটুকু, তোমার ইয়ে দিতে হবে পটাশিয়াম কতটুকু। পটাশিয়াম কতটুকু আসছে নি? ফারজানা পিঙ্কি আসছে নি? পটাশিয়াম কতটুকু লাগে? এই ফারজানা পিঙ্কি তো নাই। আফসানা মিমি, পটাশিয়ামের রিকোয়ারমেন্ট কত রে? এটাও নাই, একটাও নাই। তো সবকটা অ্যাবসেন্ট আজকে। ফারজানা এরপর নাম দেখে নেই বা ভালো হবে। ফারজানা নাই, এরপর লোক আফসানা নাই। সাব্বির আছেন? সাব্বির? জি স্যার, প্রেজেন্ট। হ্যাঁ বলো, পটাশিয়ামের রিকোয়ারমেন্ট কত ডেইলি হইতে পারি? জানা নাই স্যার এক্স্যাক্ট। নাই নাই। পটাশিয়ামের 1 মিলিমোল পার কেজি। এখন পটাশিয়াম যদি হয় 1 মিলিমোল পার কেজি, ওই পটাশিয়াম যদি হয় 1 মিলিমোল পার কেজি, তাহলে তার কতটুকু লাগবে? এর কতটুকু লাগবে? সজীবের কতটুকু লাগবে? 70 কেজিতে 70 মিলিমোল পটাশিয়াম। এখন এমন কোন ফ্লুইড নাই যে তোমার 70 মিলিমোল পটাশিয়াম আছে। তোমার পটাশিয়াম কন্টেনিং একটা হার্টসোল ফ্লুইড আছে, হার্টম্যান সলিউশন, সেখানে 5 মিলিমোল মাত্র আছে। 5 মিলিমোল যদি পটাশিয়াম দাও তোমার কাজ হচ্ছে না, তাহলে আমার দরকার লাগে 70 মিলিমোল দিতে হবে। তাহলে পটাশিয়াম শুড বি গিভেন এক্সট্রা। তোমার ফ্লুইডের সাথে পটাশিয়াম আলাদা পাওয়া যায়, প্রতি এমপুলে 20 মিলিমোল পটাশিয়াম পাওয়া যায়, সেটা এক্সট্রা দিতে হবে তোমাকে। এবং পটাশিয়াম দেওয়ার সময় মাথায় রাখতে হবে ইউরিন আউটপুট দেখতে হবে। কারণ পটাশিয়াম যদি ইউরিন আউটপুট যদি তোমার 30 ml এর বা 40 ml এর পার লিটার যদি কম হয়, পার আওয়ার 40 ml পার আওয়ারের নিচে যদি কম হয়, তাহলে পটাশিয়াম খুব বাজে ডাক, এবং এটা কার্ডিয়াক এরিথমিয়া করে, অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট করে, হার্ট এন্ডস ইন ডায়াস্টোল, বন্ধ হয়ে যেতে পারে, পেশেন্ট মারা যেতে পারে, সরাসরি বলাতে তো পেশেন্ট জায়গায় শেষ। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ফ্লুইড ব্যালেন্সটা মাথায় রাখতে হবে, যে ফ্লুইড কতটুকু দিব, নট অনলি যে শুধু ফ্লুইডের সাথে কোন ইলেকট্রোলাইট আছে সেটা হিসাব করে দিতে হবে, 2 নম্বরে তার ডেইলি রিকোয়ারমেন্ট কত এটা হিসাব করে দিতে হবে, তার ওয়েটের সাথে রিকোয়ারমেন্ট হিসাব করে দিতে হবে। 2 নম্বর কথা হলো গিয়ে তুমি ফ্লুইড যখন দিবা, এই পেশেন্টের ফ্লুইড একটা ফ্লুইড দেওয়া যে 5% দিয়ে 2 লিটার বা 5% ডিএনএস 500 আর ডিএনএস 2.5 লিটার দিয়া এটা 3 দিন চলবে, এটা কোনো না। ফ্লুইড শুড বি, এই যেটা আছে, যেটা তুমি দিছো ফ্লুইড দিছো, এটা পরের দিন আবার রিইভালুয়েট করবা, যে কি দিয়ে রিইভালুয়েট করবা, পরের দিন আবার দেখবা যে পেশেন্টের ইউরিন আউটপুট কেমন আছে, তার ডিএনএ কালেকশন কতটুকু আছে, তার লস কোন দিক দিয়ে হচ্ছে, তার এনজি টিউব দিয়ে যে লস বেশি হয়, তাহলে তাই যে লস অফ সোডিয়াম বেশি হচ্ছে এই দিক দিয়ে। এরপর এটার সাথে দরকার হলে তুমি ইলেকট্রোলাইট আবার করবা, সিরাম ইলেকট্রোলাইট করবা, তার সাথে মিলে আবার পরের দিনের তুমি ফ্লুইড ইয়ে করবা। তাহলে ফ্লুইড যদি একটা ফ্লুইড পেশেন্টের ফ্লুইড অর্ডার দিবা, সেটা 5 দিন একই ফ্লুইড চলবে, একই ওটা চলবে তা না, প্রতিদিন এটা আবার নতুন করে রিইভালুয়েট করবা। এটা লিখে মার্ক কথা লিখে তোমার যখন ওয়ার্ডে যাবা এই জিনিসটা মাথায় রাখবা, যে তুমি কোন ফ্লুইড দেওয়ার পর একই ফ্লুইড 3 দিন চলবে না, তুমি এই অর্ডার প্রতিদিন আবার পেশেন্টের ইলেকট্রোলাইট রিপোর্ট, এরপর পেশেন্টের আদার্স বা ড্রেন কালেকশন, এরপর এনজি কালেকশন, সবকিছু মিলে তুমি
ইউরিন আউটপুট সব কিছু মিলা তুমি পেশেন্টের ডিহাইড্রেশন যদি মনে করো যে পেশেন্টের ইউরিন আউটপুট কমে আসতেছে, ডিহাইড্রেশন আছে, তুমি ফ্লুইড একটু বাড়ায় দেবা। এটা তোমার নির্ভর করবে লোকে তোমার পেশেন্টের স্ট্যাটাসের উপর। তাইলে ফ্লুইড ব্যালেন্স ভেরি ইম্পর্টেন্ট পোস্টপার্টাম পিরিয়ডে। সার্জিক্যাল ড্রেন ভেরি ইম্পর্টেন্ট। তোমার একটা পেশেন্টের সার্জিক্যাল ড্রেনে তোমার থাকতে হবে, তোমার সার্জিক্যাল ড্রেনের তোমার মাথায় রাখতে হবে যে সার্জিক্যাল ড্রেনের কি, সার্জিক্যাল ড্রেন কি আছে। আমরা যে তুমি ওয়ার্ডে দেখবা যতগুলো অপারেশন করি আমরা সার্জিক্যাল ড্রেন গুলো আমরা সবসময় দেখি। সার্জিক্যাল ড্রেন কি হইতে পারে, ইটস মেবি যেতে ড্রেন বলতে তোমার অনেক সময় আমরা সার্জিক্যাল ড্রেন বলতে আমরা অপারেটিভ সাইডে যে ড্রেন গুলো দিই সেটা সার্জিক্যাল ড্রেন। অনেক সময় একটা পেশেন্টের চেস্ট টিউব ড্রেন দেওয়া থাকতে পারে, একটা পেশেন্টের তোমার আদার্স এনজিটিউব যে ড্রেন গুলো দেওয়া হয় সেটা অনেক সময় সার্জিক্যাল ড্রেন বলে। এনজিটিউব দেওয়া, চেস্ট টিউব ড্রেন দেওয়া, দিস মেবি সার্জিক্যাল ড্রেন। অথবা ড্রেন মেথা অপারেটিভ সাইডে আমরা ড্রেন দিই। তাহলে এগুলো মাথায় রাখতে হবে যে ড্রেন যেগুলো দেওয়া আছে ড্রেনটা কতটুকু কালেকশন আসছে সেটা মাথায় রাখতে হবে। আমার ডেইলি কালেকশন কতটুকু আসছে এটা হিসাব রাখতে হবে। তাহলে কন্টেন্ট কি, এমন হইতে পারে তুমি অপারেশন করছো, তোমার কোলিসিস্টেক্টমি, ড্রেন দিছো, বাইল আসতেছে, তোমার মাথায় রাখতে হবে দেয়ার মে বি লিকেজ, বাইল লিকেজ হচ্ছে। এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাইল লিকেজ হতে পারে। তাহলে যে ড্রেন যদি বাইল আসে তাহলে মাথায় রাখতে হবে যে আমি যে অপারেশন করছি দেয়ার মে বি কমন বাইল ডাক্ট ইনজুরি করে ফেলছি আমি, এই জন্য বাইল লিকেজ হচ্ছে দিকটা। তাহলে এই জিনিসগুলো মাথায় ড্রেনে কি কন্টেন্ট কি আসতেছে ড্রেনে। একটা তুমি অ্যানাস্টোমোসিস করছো, এবং ড্রেন দিয়ে যে ফিকাল ম্যাটার আসে তাহলে কি হইছে, কি চিন্তা করবা জেরিন কি চিন্তা করবা। একটা তুমি অ্যানাস্টোমোটিক করছো, জেজুনোস্টমি করছো, করার পরে এখন ড্রেন দিয়ে ফিকাল ম্যাটার আসতেছে তাহলে কি চিন্তা করবা। কই ফিকাল লিকেজ হয়ে গেছে। হ্যাঁ লিকেজ হয়ে গেছে, অ্যানাস্টোমোটিক লিকেজ হয়ে গেছে। ড্রেনে তুমি শুধু ড্রেন দিয়ে কতটুকু আসছে এটা না, কি কন্টেন্ট কি সেটা তো মাথায় রাখতে হবে, কি কন্টেন্ট আসতেছে। আচ্ছা, ড্রেন ইটসেলফ ফর সাম কমপ্লিকেশন করতে তুমি ড্রেন যখন ইনসার্শন করবা তখন তোমার অনেক সময় ইনজুরি, গাঁট ইনজুরি হতে পারে। তো ফেল অনেক সময় ড্রেন ঠিক মতো জায়গায় বসেনি, ড্রেন দিয়ে কিছু আসতেছে না, অথবা তোমার যে যেগুলো আছে ড্রেনের যে সাইড হোল যেগুলো আছে এগুলো তোমার ব্লক হয়ে গেছে, তাহলে এই দিক দিয়ে কিছু আসতেছে না, ড্রেনে ফেলিওর হয়ে গেছে। অথবা তোমার অনেক সময় ড্রেন দিয়ে অ্যাসেন্ডিং ইনফেকশন, তুমি ড্রেন নিচের দিকে রাখছো, এটা দিয়ে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়, তোমার পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে ইনফেকশন থেকে এখানে অ্যাক্সেস হতে পারে, ইন্টারনাল সেপসিস হতে পারে, তো অ্যাসেন্ডিং ইনফেকশন হতে পারে। এরপর তোমার অনেকে যদি ড্রেন রেখে দেয় ওই জায়গায় তাহলে ড্রেনে কি করে আশেপাশে ইরোশন করতে পারে এটা। এবং অনেক সময় ড্রেন খোলার সময় দেখো ড্রেন অর্ধেক ভেঙে রয়েছে, ফ্র্যাকচার আউটে, তাহলে ড্রেন ইজ তারও কিছু কমপ্লিকেশন আছে ড্রেনের। এই জিনিসগুলো তোমার কেয়ার রাখতে হবে যে ড্রেনে কোনো বেশি দিন কন্টেন্ট যদি না আসে, একটা পেশেন্ট অপারেশন করছো, ফ্রেশ অপারেশন, গলব্লাডার অপারেশন করছো, একদিন পরে তোমার ড্রেন দিয়ে কিছু আসতেছে না, কিছু আসতেছে না, তুমি ড্রেন রাখা দরকার নাই, ড্রেন খুলে দাও, কারণ ড্রেনে এই যে ইনফেকশন হওয়ার চান্স থাকে এখানে। আচ্ছা, তারপর লেখা তোমার কেয়ার ইন দা ওয়ার্ড। আচ্ছা, এরপর কেয়ার আফটার হসপিটাল ডিসচার্জের পরে তুমি কিছু কেয়ার মাধ্যমে যেটা অপারেশন করছো, অনেকদিন বড় অপারেশন করছো, এটার জন্য স্পেশাল কিছু করতে হয় ডিসচার্জ দিতে হয়, সেটা নিয়ে তোমাদের আমি ডিটেলস আলোচনা করবো না, অত 20 মিনিট আছে। আমার আরো কিছু কথাবার্তা, তোমাদের ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা রয়ে গেছে। এটা কিছু যে প্রবলেমস, কি প্রবলেমস তোমার ডিউরিং পোস্টপার্টাম পিরিয়ডে হয়, তোমাদের সব কটা কিন্তু আমি বলছি। সায়ানোসিস হইতে পারে, রেসপিরেটরি ইনএডিকুয়েন্স হইতে পারে, হাইপোটেনশন, দিস আর প্রবলেম, দিস আর নট কমপ্লিকেশনস। এটা প্রবলেম মানে এটা হইতেই পারে। আমি কেয়ার যদি কোনো জায়গায় সমস্যা, এটা রোগীরে আমি ঠিকমতো যে পোস্টপার্টাম পিরিয়ডে ঠিকমতো রিভার্স হচ্ছে না, আমি এইভাবে শুয়ে রাখলাম পেশেন্টে, দেখো তো পেশেন্টের টাং হোল ব্যাক হয়ে কিন্তু সায়ানোসিস হয়ে গেছে, পেশেন্টের অবস্ট্রাকশন হয়ে গেছে। অনেক প্রায় সময় হয় দেখো তো পেশেন্টের টাং হোল ব্যাক করে পেশেন্টের হয়ে। এবং আমি কয়েকদিন আগে যে কোনো এক জায়গায় দেখছি যে একটা পেশেন্টের একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, তার হয়েছে না, রিভার্স ঠিক মতো হয়নি, পেশেন্টের অ্যানেস্থেসিস বসে আছে এখানে, খেয়ালই করেনি, পেশেন্টের টাং ফলব্যাক হয়ে স্যাচুরেশন নামতে 0% চলে আসছে, আলটিমেটলি 0% হওয়ার পর পেশেন্ট ডেভেলপ কার্ডিয়াক অ্যারেস্ট, এরপর অ্যাসিস্টর হার্ট, এরপর এটাকে কার্ডিয়াক মেসেজ দেওয়ার পর মনে 5-10 মিনিট পরে আবার আসছে। তাহলে এই যে কমপ্লিকেশন, এটা প্রবলেমটা, এটা তোমার মাথায় রাখতে হবে। একটা পেশেন্ট ডেভেলপ সায়ানোসিস রেসপিরেটরি ইনএডিকুয়েন্স হইতে পারে, তাহলে তুমি কেয়ার, এই কেয়ার পোস্টপার্টাম কেয়ারে মাথায় রাখতে হবে এটা।
এবং পেশেন্ট লাস্ট পর্যন্ত পেশেন্টটা বাঁচছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তার কিছু রেসিডুয়াল ব্রেইনের কিছু সে কথাবার্তা কিছু ঠিক মতো কথাবার্তা বলতে পারতেছে না। আমার ব্রেইনে কিছু রেসিডুয়াল ড্যামেজ হয়ে গেছে, তার রেসিডুয়াল এফেক্ট আছে, ব্রেইনে যে ড্যামেজটা হয়েছে হয়তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে তার সমস্যাটা হলো অনলি ফর ইমিডিয়েট পোস্টমার্টেম কেয়ার, সে যদি একটু দেখতো যে পেশেন্টের সায়ানোসিস ডেভেলপ হচ্ছে, পেশেন্টের কি হচ্ছে, শুধু যদি তোমার জ্বরটা একটু ফুল করে দিত তাহলে পেশেন্টের এটা হতো না, অথবা একটা এয়ার টিউব যদি ঢুকায় রাখে দিত পেশেন্টের একটু সিরিয়াস স্পেশালি ডাউজি আছে, একটা এয়ার টিউব ঢুকায় রাখতো তাহলে এই সমস্যাটা হতো না। তাহলে এই জিনিসগুলো তোমার প্রবলেমগুলো তোমার জানতে হবে যে প্রবলেমগুলো হইতে পারে। তাহলে তুমি এই যে পেশেন্ট একটা ইয়াং একটা পেশেন্ট, যে পেশেন্টের বয়স ছিল মাত্র 26 বছর, একটা ইয়াং ছেলে, তার যে এই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা হইতে পারে। হাইপোটেনশন, হাইপারটেনশন এগুলো তারপরে পোস্টমার্টেম নরসিয়া ভমিটিং, ইটস এ কমপ্লিট। তুমি যে ড্রাগ যেগুলো দাও, কিছু আমরা যে ওষুধগুলো পোস্টমার্টেম তোমার অ্যানেস্থেটিক মেডিসিন তোমার যেগুলো যে ড্রাগ দেই, আমরা যে অপয়েড অ্যানালজেসিক দেই, এগুলো অল কজেস তোমার পোস্টমার্টেম নরসিয়া ভমিটিং। অ্যাজ ওয়েল এজ মাথায় রাখতে হবে পেশেন্টের যদি হাইপোভলিমিয়া অলসো পোস্টমার্টেম নরসিয়া ভমিটিং। যদি ইমিডিয়েট পোস্টমার্টেম পেশেন্ট যদি পেশেন্টের বমি ভাব করে, তাহলে বুঝতে হবে পেশেন্ট মে ডেভেলপ হাইপোভলিমিয়া। সাথে সাথে প্রেসার দেখতে হবে, পালস দেখতে হবে, পেশেন্টের কোনো হাইপোভলিমিয়া ডেভেলপ করছে কিনা। পোস্ট অপারেটিভ ইনফেকশন, এটা যে কমপ্লিকেশন, এটা প্রিভেনশন করা যায়, ইটস প্রিভেনশন। এটা পোস্ট অপারেটিভ ইনফেকশন প্রিভেনশনের তোমার করতে হবে, ইটস এ প্রবলেম। পোস্ট অপারেটিভ ইনফেকশন, শুধু ইনফেকশন নট অনলি, তুমি মাথায় রাখতে হবে ইনফেকশন নট অনলি দ্য উন্ডের না, ইনফেকশন লাংস হইতে পারে, ইনফেকশন তোমার উন্ডে হইতে পারে, ইনফেকশন তুমি আইবি ক্যানুলা হইতে পারে, ইনফেকশন তোমার কি হচ্ছে ক্যাথেটার হইতে পারে। কারণ এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে আইবি ক্যানুলাতে ইনফেকশন হলে কি করবে, প্রবলেমস। ডিলেড গ্যাস্ট্রিক যে কোনো অ্যাবডোমিনাল সার্জারি করো, গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম তোমার ইয়ে যায়, কমে যায়। তাহলে এইগুলো তোমার মাথায় থাকবে। এবং অনেক সময় বমি হয়ে কি হবে, এসপিরেশন হতে হয়, যদি রোগী ড্রাউজি থাকে অনেক সময় এসপিরেশন হতে পারে, তাহলে এয়ারওয়ে প্রোটেকশন রাখতে হবে তোমাকে। তাহলে দিস আর দ্য প্রবলেমস। এখন আসুন তোমার লাস্ট স্লাইড আমাদের, যেটা নিয়ে আমাদের আজকে পোস্টপার্টিভ কমপ্লিকেশন ইস ম্যানেজমেন্ট এন্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের। এটা তোমাদের নিয়ে আলোচনায় করতে হবে যে তোমার একটা কি কি পোস্টপার্টিভ কমপ্লিকেশন হয়। তাহলে তুমি ফার্স্ট আসো যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, কি কোন মানুষের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে, রিস্কটা কি কমপ্লিকেশন হওয়ার। হ্যাঁ, রিস্কটা কি, রিস্ক একটা হলো রিস্ক ফ্যাক্টর, জেনারেল রিস্ক ফ্যাক্টর। জেনারেল রিস্ক ফ্যাক্টর মনে করো একজন বয়স্ক মানুষের 70 বছরের রোগী অপারেশন করতেছো, আর আমজাদ সরকারের অপারেশন লাগছে কোনো কারণে, আল্লাহ না করুক তার যাতে অপারেশন না লাগে, কোনো কারণে লাগলো অপারেশন, বলো কোনো কারণে লাগলো, যে আমজাদ সরকার আর 70 বছর মানুষের আউটকাম দুজনের সমান না, দুজনের রিস্ক সমান না। আর 70 বছরের যখন হবে তার কিছু চিন্তা করতে হবে, তার কিছু আদা সমস্যা থাকতে পারে, যেহেতু ওল্ড এজের পেশেন্ট, তার কি কি সমস্যা হতো। ওল্ড এজের পেশেন্টের কিছু তোমার যত বয়স বাড়ে যে নিওপ্লাস্টিক ক্যান্সার রেট বেশি বয়স্ক মানুষের, এবং তাদের মেয়ে ক্যান্সার সার্জারি এবং ক্যান্সার সার্জারি আদা কমপ্লিকেশন এগুলো তো মাথায় রাখতে হবে, নিওপ্লাস্টিক এগুলো মাথায় রাখতে হবে। এনি টিউমার, যদি পেরিওডিক টিউমার যদি অপারেশন করতে যাও, অলওয়েজ মাথায় রাখতে হবে নিওপ্লাস্টিক। আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে যে তোমার তার ওল্ড এজে তোমার কি হইতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, সেন্ট্রাল কার্ডিওভাস্কুলার তোমার যেটা আছে কার্ডিওভাস্কুলার তোমার যেটা কোরোনারি ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, রেসপিরেটরি তার সিস্টেমে তার ডিজিজ থাকতে পারে, সিওপিডি থাকতে পারে, রেসপিরেটরি কমপ্লায়েন্স কম থাকে, এগুলা রেনাল ফাংশন তার ইম্পেয়ার থাকতে পারে, আদার্স সাম তার কোমরবিড ডিজিজ থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, সে অনেকগুলো মেডিকেশন খাইতে পারে, মেডিকেশন মে ইম্পেয়ার তোমার। এটা অনেক সময় মেডিকেশন যেটা আছে যেতে আদার্স যে ওষুধ খায়, এটার সাথে তোমার সার্জারি অনেক কিছু কমপ্লিকেশন অনেক কিছু তার সম্পর্ক যুক্ত। তাহলে এই জিনিসগুলো রাখতে হবে, যেটা ডিসিজ তোমার জেনারেল সেম এজ তোমার বাচ্চাদের ক্ষেত্রে একই অবস্থা। বাচ্চাদের তুমি যদি ফ্লুইড একটু কম বেশ করে দাও, পেশেন্টের সাথে ফ্লুইড তোলা সে আইপি ফ্লুইড একটু উল্টা টোলা করতে পারে না, নিওনেটাল বাচ্চারা একটু বেশি দিয়ে দিবা যত ভালো এডিমা হয়ে যাবে, একটু কম দিয়ে দিবা তোমার রেনাল শাটডাউন হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট। 3 নম্বর হলো গিয়া তোমার ধরো যে বাচ্চাদের তোমার হাইপোথার্মিয়া, একটা নিওনেট বাচ্চা জন্ম করে সাথে কি করে সব সময় গরমের মধ্যে রাখে, কারণ বাচ্চারা তোমার এই যে থার্মোরেগুলেশন তারা হাইপোথার্মিয়া তারা টলারেট করতে পারে না, টেম্পারেচার তাদের জন্য খুব
এই জিনিসগুলো তাদের সাথে সম্পর্কিত। তাহলে এই যে জেনারেল ফ্যাক্টর, জেনারেল আর কিছু অনেক জেনারেল ফ্যাক্টর আছে, এইগুলো তোমার এই রিস্ক ফ্যাক্টর এইসব পেশেন্টে যদি এই পেশেন্ট ওরিয়েন্টেড তোমার রিস্ক ফ্যাক্টর। এখন আসো তোমার আরো কিছু কথাবার্তা আছে যে ওবেসিটি যদি হয় আর ওবেস পেশেন্টের দেয়ার যে চান্স অফ তোমার প্রথম থেকে ইনটিউবেশন ফেলিওর হতে পারে, কারণ ওবেস মানুষের ডিফিকাল্টি ইন ইনটিউবেশন। হ্যাঁ, 2 নম্বর লেগা ওবেজ মানুষের তোমার ওই যে একটা বড় ওবেজ মানুষের যদি অপাশক ইনসিশন দাও, তুমি এক্সপোজার ফেটের জন্য অনেক সময় লিমিটেড এক্সপোজার তুমি দেখতে পাচ্ছ সার্টিফিকেট অপাশকতে। 3 নম্বর লেগে তার বেসেল যেগুলো আছে, যে ব্লাড ভেসেল, এগুলো নট ওয়েল সাপোর্টেড। তুমি কোনো সময় ইনজুরি হলে দেখো তো কোন ইয়েতে ফেটের মধ্যে গিয়ে রিটাক করে বসে আছে, খুঁজেই পাওয়া যায় না অনেক সময়। ব্লিডিং বেশি হয় এই পেশেন্টগুলোতে, ওবেজ পেশেন্টের। দিস আর দা তোমার জেনারেল তোমার রিস্ক ফ্যাক্টর। আর স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর, যেটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্টের, তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তার কি সমস্যা, তার কিছু সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে তোমরা তো জানো, কি সমস্যা হতে পারে? ইনফেকশনের চান্স বেশি, এরপর কি ব্লিডিং এর চান্স বেশি, এরপর আরেকটা আমি সব কয়ে বলাইতেছি। আর কি সমস্যা হতে পারে? তোমার রেনাল ফেলিওর, রেনাল ফেলিওর, একাই ইনজুরি বেশি, তোমার রিস্ক বেশি। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্টের 1 নম্বর ইনফেকশন বেশি হইতে পারে, 2 নম্বর হইলে তোমার ব্লিডিং বেশি হইতে পারে, এরপর তোমার কিডনি ড্যামেজ হইতে পারে, কিডনি তোমার রেনাল ফেলিওর হইতে পারে। তাহলে হেপাটোরেনাল শাটডাউন যেটা বলি আমরা, এটা হইতে পারে। তাহলে দিস আর দা তোমার একটা ডিজিজ স্পেসিফিক অথবা তোমার কন্ডিশন স্পেসিফিক, এটা লেগে সাথে জেনারেল কোনো সম্পর্ক নাই। এমনকি অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট পাশ করবা, তাহলে আমার মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো হইতে পারে। তাহলে এখন আসো আমাদের কি রিস্ক ফ্যাক্টর তোমার হয়। আরো কিছু আছে তোমার, যে আচ্ছা ঠিক আছে, তোমার আরো অনেকগুলা রিস্ক ফ্যাক্টর আছে। এখন আসো আমাদের মেইন কথাবার্তা আসছে যে কি তোমার কমন কমপ্লিকেশনস আফটার অপারেশন। 1 নম্বর আসলো তোমার হেমোরেজ হতে পারে, এবং নিউজ মেবি রিঅ্যাকশনারি হইতে পারে হেমোরেজ, প্রাইমারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ, টারশিয়ারি হেমোরেজ, যে কোনো টাইপের হেমোরেজ হতে পারে। এখন একটা পেশেন্ট তোমার যে ইমিডিয়েট পোস্টপার্টি তোমার হেমোরেজ হইতেছে কিনা তুমি কিভাবে বুঝবা? হেমোরেজের চিকিৎসা তুমি যদি আর্লি যদি ম্যানেজমেন্ট না করো, তাহলে পেশেন্ট মে ডেভেলপ হাইপোভলিমিক শক, এবং পেশেন্ট মে লিডস টু শক থেকে ডেথ। তাহলে এটা প্রিভেনশনে তুমি কি করতে হবে? আর্লি ডায়াগনোসিস করতে হবে যে পেশেন্ট তোমার হেমোরেজ হচ্ছে। হেমোরেজ হলে কিভাবে বুঝবা? একটা তোমার ড্রেন যদি থাকে, তার ড্রেন দেখো, ড্রেন তোমার উন্ডে যদি হেমোরেজ হয়, উন্ড চোখ করে গেছে, উন্ডে যদি ড্রেন দিয়ে থাকো, ড্রেনে প্রচুর হচ্ছে, ব্লিডিং হচ্ছে। উন্ডে তোমার হিমাটোমা হয়ে গেছে, কালো আশেপাশে কালো হয়ে গেছে। উন্ডে যদি হয়, ইমিডিয়েটলি ইভাকুয়েট ডাউন, উন্ড ইভাকুয়েট করো, সিকিউর দা ব্লাড ভেসেল যেগুলো আছে, সেটা যে তোমার যেখান থেকে উজিং হচ্ছে, যেখান থেকে ব্লিডিং হচ্ছে, সেটা সিকিউর করো, ব্লিডিং পয়েন্ট সিকিউর করো, আবার ড্রেন দিয়ে আবার ক্লোজ করে দিয়ে আসো। ইন্টারঅ্যাবডোমিনাল যদি হয়, তাহলে তুমি কিভাবে বুঝবা? একটা ইন্টারঅ্যাবডোমিনালে তোমার পেশেন্টের কি হবে দেখো তো, পালসেট বেজে টাইকার্ড, পেশেন্টের বলা টাইকার্ডিয়া। 2 নম্বর পেশেন্টের কি হবে? ব্লাড প্রেশার ফল করে যাবে। 3 নম্বর পেশেন্টের ইউরিন আউটপুট ফল করে যাবে। ইউরিন আউটপুট, নরমাল ইউরিন আউটপুট কত? নরমাল ইউরিন আউটপুট কত রে? আরিফ আহমদ কত রে নরমাল ইউরিন আউটপুট? আরিফ কত? হ্যাঁ, নরমাল ইউরিন আউটপুট কত জানো নি? তাহলে হবে কি হবে? ইউরিন আউটপুট নরমাল কত কে জানো? Sir, 1 ml per kg per hour. হ্যাঁ, নাইস, 1 ml per kg পাওয়ার। অব্লিগেটরি ইউরিন আউটপুট কত? অব্লিগেটরি কত রে? অব্লিগেটরি ইউরিন আউটপুট বুঝনি? কেউ তো দিছিলা, ভালোই বলছো। কেউ তো দিছিলা Sir, অব্লিগেটরি 38 optional. 13 অব্লিগেটরি তোমার। তুমি যদি 1 ml যদি কইতেছো, তো পয়েন্ট দিয়ে কো, হাফ করে নাও, 0.5 ml, Sir, 0.5 ml per kg per hour। এটা কি অব্লিগেটরি ইউরিন আউটপুট। তুমি যদি ইউরিন আউটপুট যদি পেশেন্টের কমে যায়, হঠাৎ যদি পেশেন্টের ধরো পালস বেড়ে যাচ্ছে,
ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, ব্রেন দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, তাহলে বুঝতে হবে দেয়ার ইজ ব্লিডিং ইন দ্য ইন্টারঅ্যাবডোমিনাল, যেখানে তুমি আসো সেখানে তোমার ব্লিডিং হচ্ছে। ইমিডিয়েটলি রিএক্সপ্লোর করতে হবে, ব্লিডিং ভেসেল সেটা আসে সেটা তোমার বন্ধ করে দিয়ে আসতে হবে। উজিং যদি হয় তাহলে এখানে কি করতে হবে, অনেক সময় আমরা স্পঞ্জেস্টান এগুলো ইউজ করি, স্পঞ্জেস্টান এগুলো অনেক কিছু ইউজ করি, আমরা কিছু ইউজ করে দিই এখানে। এটা যদি স্পঞ্জেস্টান দেওয়া যদি ব্লিডিং পয়েন্ট যদি না বন্ধ হয় তাহলে তুমি প্যাক করে দিয়ে আসো, র সার্ফেস যেখানে আসে সেখানে তুমি প্যাক দিয়ে আসো, পরে এটা খুলে দিবে। তাহলে এটা লেগে তোমার মনে যেটা ভেনাস থ্রম্বোএমবোলিজম। নেক্সট হলো ভেনাস থ্রম্বোলিজম, খুব কমন দেখবা তো প্রায় সময় তোমরা যখন ইন্টারনেটে কাজ করবা দেখবা তো একটা কার্সিনোমা স্টোমাক অপারেশন করছো, পাশের গ্যাস্ট্রেক্টমি অপারেশন করছো, রোগী ভালো, 10 দিনের দিন বা 7 দিনের দিন রোগী তুমি ছেড়ে দিবা, স্যার রোগী বসে খাইতেছে ইয়ে করতেছে, হঠাৎ দেখে রোগীর শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে এবং রোগী আধা ঘন্টার মধ্যে রোগী মারা গেছে। কি হইতে পারে? ইটস ওয়ান মেবি এমআই হতে পারে, এটা তোমার এমআই হতে পারে, অথবা আরেকটা কি হইতে পারে পালমোনারি থ্রম্বোএমবোলিজম। ডিপ ভেইন থ্রম্বোসিস যেটা হচ্ছে সেটা থেকে পালমোনারি থ্রম্বোএমবোলিজম ইজ ভেরি কমন, মেলিগন্যান্ট পেশেন্টে ভেরি কমন। ওয়ার্ডে তুমি যতদিন ওয়ার্ড ডিউটি করবা একটা না একটা পেশেন্ট পাবাই যে তুমি ডিপ ভেইন থ্রম্বোসিস, যে মেলিগন্যান্ট পেশেন্টের ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে গেছে এবং পালমোনারি এডিমা পালমোনারি এমবোলিজম হয়ে গেছে, সেটা তুমি পাবাই তুমি ওয়ার্ডে। দিস ইজ কমন, ইট ইজ নট less common. Whether তোমার ডিপ ভেইন থ্রম্বোসিস কাদের বেশি হয়, তো অবেজ পেশেন্ট, ওল্ড এজ পেশেন্ট, মেলিগন্যান্ট পেশেন্ট, লং অপারেশন, প্রিভিয়াস হিস্ট্রি অফ যদি তোমার ইয়ে থাকে, মহিলা যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, তাহলে এই পেশেন্ট গুলার ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা বেশি। এই পেশেন্ট গুলার তাহলে তাদের কি করতে হবে, এটা প্রিভেনশন করার জন্য কি বলছে, কারণ ডিপ ভেইন থ্রম্বোসিস যে পায়ে হচ্ছে, কাফ মাসল এইদিকে হচ্ছে, তো সেটা প্রিভেনশনের জন্য কি করতে হবে, যদি কাফ মাসল যদি আমি মুভমেন্ট করাই তাহলে ব্লাড স্টেসিস হবে না, এখানে ডিপ ভেইন থ্রম্বোসিস হবে না। তাহলে এখানে কিছু ফ্যাক্টরস আছে, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আছে, কিছু ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টর আছে। ফিজিওলজিক্যাল কি ফ্যাক্টরস, তুমি যে পেশেন্টের ওই যে আমরা যদি ডিউরিং অপারেশনের সময় যাতে না হওয়ার জন্য আমরা কিছু ইউজ করি, স্টিমুলেটর ইউজ করি, ওই যে নিউমোটিক একটা আছে, নিউমোটিক ইউজ করা হয়, যেটা তোমার কাফের মতো, সে কিছুক্ষণ পর কাফ মাসল এরকম ফুলাবে, এরকম চাপ দিবে ছাড়বে, তাহলে ভেনাস্টেসিস হবে না। মাসল স্টিমুলেট করে মাসল কন্ট্রাকশন করবে, মানে দেখবে সার্ভে এগুলো মাসল কন্ট্রাকশন করবে, তাহলে কি হবে, তাহলে ব্লাড মুভমেন্ট তোমার দিয়ে দেয়। আর ফার্মাকোলজিক্যাল কি, অনেক সময় লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা ইউজ করি টু প্রিভেন্ট দ্য ভেনাস থ্রম্বোএমবোলিজম। অথবা আমরা আর্লি দিয়ে কোনো পেশেন্টে যদি আমরা পেইন কিলার যদি দিই, ভালো অ্যানালজেসিক দিই, আমরা মানে অপারেশন করার পরে যে অ্যানালজেসিক যদি ঠিক মতো না পাওয়া, পেশেন্ট তো শুয়ে থাকবে, এরকম সে ব্যথার জন্য নোয়াশা করবে না। যদি আমরা স্ট্রং যদি অ্যানালজেসিক দিই তাহলে কি হবে, পেশেন্ট মুভমেন্ট করবে, পা নড়াবে, তাহলে কি হবে, তার ভেনাস থ্রম্বোএমবোলিজম কমে যাবে না, রিস্ক অফ ভেনাস থ্রম্বোএমবোলিজম কমে যাবে। তাহলে তোমার শুধু পেইন কিলার, শুধু যে অ্যানালজেসিক অনলি ফর পেশেন্ট ওয়েল বিং না, টু প্রিভেন্ট আদার কমপ্লিকেশনস, এগুলো কন্ডিশন কমায় দেয়। তাহলে ভেনাস থ্রম্বোএমবোলিজম আমাদের ওয়ান অফ দ্য কমপ্লিকেশনটা মাথায় রাখতে হবে। আমাদের রেসপিরেটরি কমপ্লিকেশনে কি হইতে পারে, যে এটাও সেম, যে পেশেন্টের যখন অপারেশন করার পরে কি হবে, অ্যাটেলেক্টাস যে ছোট যে ব্রঙ্কিউলার যে ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো তো অনেক মিউকোসাল, যেমন বুক ফুলায় শ্বাস নেবে না, তো মিউকোসাল প্লাগ করবে, কি ছোট ব্রঙ্কিয়াল যে ঠিক আছে সেগুলোতে তোমার ইয়ে করবে, একটু ব্লক করে দেবে মিউকোসাল প্লাগ গুলা, যেহেতু সে এডুকেটেড, তোমার শ্বাস নেবে ঠিক মতো, আলটিমেটলি অ্যাটেলেক্টাস হবে। তুমি এটা যদি চিকিৎসা না করো ইমিডিয়েটলি, তাহলে এখানে যে তোমার কি হয়ে যাবে, পেশেন্টের আলটিমেটলি ডেভেলপ নিউমোনিয়া, ডেভেলপ লাং অ্যাবসেস। তাহলে রেসপিরেটরি কমপ্লিকেশন এটা হইতে পারে, যেকোনো মেজর সার্জারি, তোমার আপার অ্যাবডোমেন, চেস্ট, এগুলো সার্জারিতে রেসপিরেটরি কমপ্লিকেশনটা মাথায় রাখতে হবে। এবং পেশেন্টের ইমিডিয়েট কষ্ট যদি 2-3 দিনের মধ্যে যদি জ্বর উঠে, ফার্স্ট পিরিয়ড বা সেকেন্ড পিরিয়ডে জ্বর উঠে, অনেক সময় আমরা ফার্স্ট চিন্তা করি পেশেন্ট মে ডেভেলপ রেসপিরেটরি কমপ্লিকেশনস। এবং ইনফেক্টিভ কমপ্লিকেশন যেটা আমি তোমাকে একটা বলছি, যে নট অনলি তোমার ইয়েতে না, ইনফেকশন এর সাথে লিগে তোমার হইতে পারে কি, ওই যে ক্যাথেটার হইতে পারে, তোমার আইভি ক্যানুলা হইতে পারে, এইসব জায়গা হইতে পারে, অ্যানাস্টোমেটিক লিকেজ হইতে পারে। অ্যানাস্টোমেটিক যদি আলাদা একটা টার্ম নিয়ে আসছে, কিন্তু এটা একটা ইনফেক্টিভ কমপ্লিকেশন, লিকেজ হয়ে মানে ইনফেক্টিভ কমপ্লিকেশন হতে পারে। তাহলে ইনফেক্টিভ কমপ্লিকেশন সবচেয়ে কমন সার্টিফিকেট আমাদের যেটা সার্জারিতে উন ইনফেকশন, যদি ইনফেক্টিভ কমপ্লিকেশন উন ইনফেকশন, একটা দিকে সার্জারি তোমার একটা তুমি কয়েকটা কি জিনিসটা কি এগুলোকে তুমি অপারেশন করবা, সেগুলো উন ম্যানেজমেন্ট করবা, এবং এই উন ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট সার্জারিতে। উন ম্যানেজমেন্ট, একটা উন্ডের ম্যানেজমেন্ট করবা কিভাবে, তাইলে সাধারণত আমরা চেক ড্রেসিং করি। যদি ইনফেক্টেড কেস হয় আমরা সাধারণত থার্ড পিরিয়ডে
in non-infected case আমরা fifth period এ check basically whether patient develop wound infection. তো wound infection হলে তোমার infected case বা এখানে wound-এর কিছু ভাগ করা আছে, তোমার ফ্রেশ মানে ফ্রেশ অপারেশন, এটা যে একটা হার্নিয়া অপারেশন করছে, ফ্রেশ অপারেশন, অথবা তোমার কন্টামিনেটেড অপারেশন করছে, এটা অ্যাপেন্ডিক্স বাস্ট অ্যাপেন্ডিক্স একটা অপারেশন করছে। এটা দুইটা ক্ষেত্রে দুই রকম হবে। তো একটা বাস্ট কন্টামিনেটেড অপারেশন যেটা লাগে তোমার, সেখানে লাগে তোমার চান্স অফ ইনফেকশন অনেক বেশি। এই জন্য এই পেশেন্ট গুলাতে কি করতে হবে, এটার জন্য আরো অনেক কিছু প্রিভেনশনের জন্য অনেক ম্যানোভার আমরা নেই। যেটা আছে সেটা ক্লোজ করে আগে সেটা আমরা নরমাল সাইডে ওয়াশ করি। অনেক সময় অনেক ক্ষেত্রে বলা হয় যে wound should be kept open, বেশি কন্টামিনেটেড হয় উন্ডে, wound should be kept open রেখে তো সেলাই করার দরকার নাই, জাস্ট প্যাক দিয়ে রেখে আসো, পরবর্তীতে 2 একদিন পরে দেখে এরপর তুমি সেলাই করো, এটাও একটা অপশন আছে এটা। তাহলে এইগুলা আর একটা জিনিস হলো তোমার প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, একটা ভালো রুল আছে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন বিফোর সার্জারি। সার্জারি কোন সময় প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক কোন সময় দিতে হবে, এটা জিনিস তোমাদের মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা যে অপারেশন করতেছে হঠাৎ মনে হচ্ছে স্যার অ্যান্টিবায়োটিক তো দিচ্ছি এখন অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, এটা কিন্তু আসলে খুব অন্যায় একটা কাজ। ডিসিসিভ পিরিয়ড হলো ভেরি ইম্পর্টেন্ট। তুমি কোন মানে একটা উন্ডে ইনফেকশন হবে কিনা হবে না সেটা, এই যে পিরিয়ডটা সেটাকে ডিসিসিভ পিরিয়ড। তুমি এই ডিসিসিভ পিরিয়ডে যদি তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে দাও তাহলে পেশেন্টের উন্ড ইনফেকশন হবে না। তুমি এখন অপারেশন করে শেষ হয়ে গেছে, তুমি 1000 অ্যান্টিবায়োটিক দাও, লাখ লাখ টাকার অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হবে না। আগে যদি একটা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিতে তাহলে সেটা যে পোটেন্সি থাকতো, অপারেশন পরে তুমি 20টি অ্যান্টিবায়োটিক দাও, তার কোনো লাভ নাই, মানে ডিসিসিভ পিরিয়ড তোমার পার হয়ে গেছে। তাহলে অ্যান্টিবায়োটিক কোন সময় দিতে হবে, বিফোর, অনেক সময় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে দিতে হবে, যাতে তোমার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দা অ্যান্টিবায়োটিক শুড ব্লাডে থাকতে হবে ডিউরিং গিভিং ইনসিশন। যখন তুমি ইনসিশন দিবা তখন ব্লাডে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক থাকতে হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে যাতে আমি প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক কোনটা দিব, এবং প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক হলো চুজ করবা অ্যাকর্ডিং টু দা সাইট অফ দা অপারেশন। কোন জায়গায় তুমি অপারেশন করতেছো, স্কিন অপারেশন, হার্নিয়া অপারেশন করতেছো, এখানে তুমি যদি সেপ্টাইজিন না যদি রেফেনাম মারো তাহলে তো হবে না। হার্নিয়াতে স্কিনের সবচেয়ে বেশি ইনফেকশন হবে তোমার স্টেফটোকোকাস, স্টেফাইলোকোকাস, এগুলো দেওয়া যেত। তাহলে তুমি সেখানে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারো। এবং আমরা অলওয়েজ ট্রাই টু গিভ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গায় অপারেশন করতেছি, তাহলে সেই জায়গায় গাঁটে যদি অপারেশন করে অলওয়েজ মাথায় রাখতে হবে এনারোবিক অর্গান, যদি লার্জ গাঁট অপারেশন করে এনারোবিক অর্গান আছে, মেট্রোনিডাজল আছে। হার্নিয়া অপারেশনের সময় তুমি মেট্রোনিডাজল দিবা না, কারণ এখানে হার্নিয়াতে তো মেট্রোনিডাজল দেওয়া ইনফেকশন হবে না যদি আনকমপ্লিকেটেড হার্নিয়া হয় থাকে। কিন্তু তোমার গাঁটে যদি হয়, লার্জ গাঁটে হয়, তুমি সেকশন অ্যানাস্টমিস করবা, অবশ্যই মেট্রোনিডাজল দিবা, কারণ এখানে এনারোবিক অর্গানিজম আছে। কিন্তু হার্নিয়াতে স্কিনে এনারোবিক অর্গানিজম দেওয়া ইনফেকশন হয় না, ইউজুয়ালি হয় না। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে কোন জায়গায় কোন অ্যান্টিবায়োটিক তুমি দিবা। লাস্ট ওয়ান ইজ তোমার অ্যানাস্টোমোটিক লিকেজ। অ্যানাস্টোমোটিক লিকেজ এটা তোমার অ্যাড্রেস করতে হবে। অ্যানাস্টোমোটিক লিকেজ যে কোনো পেশেন্টে যদি এনি পেশেন্ট মে ডেভেলপ অ্যানাস্টোমোটিক লিকেজ, এখন কতটুকু লিকেজ হওয়ার পর whether patient is developing peritonitis ডেভেলপ করছে কিনা, মানে অ্যানাস্টোমোটিক লিকেজ বলতে এখানে অ্যানাস্টোমোটিক লিকেজ আমার ডেট আছে, ডেঞ্জে বের হয়ে আসছে, পেশেন্টের কোনো পেট আপ দিয়ে রেখে কোনো পেরিটোনাইটিস কিছু নাই, তার বাউল সাউন্ড আছে, সবকিছু ঠিকঠাক আছে, ওয়েট এন্ড সি। যদি কোনো ডিস্টাল যদি কোনো অবস্ট্রাকশন যদি না থাকে, ডিস্টালি যদি কোনো অবস্ট্রাকশন না থাকলে এই লিকেজটা ভালো হয়ে যাবে। আর ডিস্টালি যদি কোনো ইয়ে থাকে অবস্ট্রাকশন, তাহলে নিচের দিকে যদি ব্লক থাকে তাহলে কোথায় ফুটা বন্ধ হবে না, এদিকে বের হতেই থাকবে। তাহলে এটা ওয়েট করবা। আর যদি পেরিটোনাইটিস ডেভেলপ করে তাহলে পেশেন্ট ইমিডিয়েট ল্যাপারোটমি, পেশেন্টের আবার রিসাসিটেট করবা, ফ্লুইড ইলেক্ট্রাইট করবা, অ্যানিমিয়া কারেকশন করবা, আবার দিয়ে এক্সপ্লোশন করে আবার তোমার লিকেজ যেটা আছে সেটা, যেটা হয় কোলোস্টমি। আমরা অনেক সময় করি কি, এটা এই ক্ষেত্রে যেটা অ্যানাস্টোমিক লিকেজ হয়, যদি লার্জ গার্ট বা স্মল গার্ট হয়, আমরা একটা কাভারিং আইলোস্টমি অথবা আইলোস্টমি করে দেই, অথবা যেটা এখানে স্টোরেজ যদি স্মল গার্ট হয়, যে লিকেজ যে জায়গাটা আছে সেটা বাইরে আমরা স্টোরেজ করে দেই, বাইরে নিয়ে আসি। তো বাইরে এসে তো একটা ব্যাগ লাগাই দিলাম, এখানে তার এগুলা বেরোলো, তাহলে পেটের মধ্যে কোনো সমস্যা হয় না, সেপ্টিক কমপ্লিকেশন এগুলো কিছু হয় না। প্রবলেমস অফ দ্য উন্ড, উন্ডেতে তোমার এই যে যেটা বলছো না ইনফেকশন হইতে পারে, পরবর্তীতে যে ইনফেকশন থেকে অ্যাবডোমিনাল ভেসেলস, ওয়াল ভেসেলস যেটা পুরো হয়ে গেছে, বাস্ট অ্যাবডোমেন যেটা বলি আমরা, পুরা দুই পাক হয়ে গেছে, পুরা কাট বিছানা টিছানা সব বের হয়ে গেছে, বাস্ট অ্যাবডোমেন এগুলো হইতে পারে তোমার, এগুলো ম্যানেজ করতে হবে। এরপরে তোমার সুপারফিশিয়াল ডিসরাপশন, দেখবা যে ইয়ে আছে ভিতরের দিকে যে ইয়ে আছে লেয়ার আছে সেটা খুলে গেছে, বাইরে স্কিনটা কোন রকম টিকে আছে, ডিসরাপশন হয়ে গেছে এটা, এখানে এটা এরকম হতে পারে। অথবা পরবর্তীতে কি হতে পারে, ইনসিশনাল হার্নিয়া ডেভেলপ করতে পারে, ইনসিশনাল হার্নিয়া ডেভেলপ করতে পারবে। তাহলে এই দিস আর দা প্রবলেমস অফ দা উন্ড, দিস আর কমপ্লিকেশন অফ দা অপারেশন।
যে অপারেশনের কমপ্লিকেশন, এই যে তোমার একটা ইনসিস্টাল হার্নিয়া যে কমপ্লিকেশন তো অপারেশনের কমপ্লিকেশন যেটা হতে পারে, তাহলে দিস আর দা কমন কমপ্লিকেশন। আরো অনেক কমপ্লিকেশন আছে, আরো কমপ্লিকেশন আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করবো না। এইগুলো তোমার যদি মাথায় থাকে, যদি তাহলে এতটুকু মাথায় থাকে তোমার ইয়ে হয়ে যাবে, কাভার হয়ে যাবে। আমি কিন্তু হাইপারটেনশন ইজ নট এ কমপ্লিকেশন নিয়ে আসিনি, আমি হাইপারটেনশন কমপ্লিকেশন দিস আর প্রবলেমস, এটা আমার প্রবলেমস আমি এটা ম্যানেজ করতে হবে। কিন্তু কমপ্লিকেশনস কি আমার, দিস আর দা কমপ্লিকেশনস। পোস্ট অপারেটিভ হাইপারটেনশন ভমিটিং নিজে কমপ্লিকেশন আমি কমপ্লিকেশন নিয়ে আসিনি, দিস আর দা প্রবলেমস দিস কমপ্লিকেশন আর দিস ওয়ান। এখন কারো কোনো কথাবার্তা আছে কিনা, কোন সময় তো নাই, 5 মিনিট আছে না 2 মিনিট আছে। আমরা খুব তাড়াহুড়া করে খুব স্পিডি 1 ঘন্টা আমাদের অনেক লম্বা জিনিস, 1 ঘন্টা সাথে আরো অনেক কিছু আলোচনা করা ছিল। এটা তোমার আমি যদি প্যাথোফিজিওলজি পোস্ট অপারেটিভ পিরিয়ডে যদি একটা পেশেন্টের প্যাথোফিজিওলজি নিয়ে আলোচনা করতাম, তোমরা আরো ভালো বুঝতে এগুলা। ফ্লুইড ইলেকট্রোলাইট কি চেঞ্জ হয়, কি হয় বডি, তার স্পেসিফিক শিফট হয়, ইনফ্লামেটরি মিডিয়েটরস গুলা কিভাবে তোমার বডিতে ইয়ে করে, এগুলা নিয়ে আলোচনা যদি করতাম আরো সুন্দর হতো। তোমার সময় না, যদি 1 ঘন্টার মধ্যে কমপ্লিকেশন নিয়ে কথাবার্তা বেশি, আমার এটা নিয়ে চলে আসছি। কোনো কথাবার্তা আছে কিনা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, অথবা কেউ কিছু কারো কোনো এক্সপিরিয়েন্স, কেউ কিছু অ্যাড করতে যাচ্ছ কিনা কো। আফসানা মিমি আসছেনি না আসেনি এখনো? জি স্যার। কই ছিলা তুমি? তো ছিলা না এতক্ষণ। স্যার আমি তখন পানি খাইতে গেছিলাম, জাস্ট উঠছিলাম আর তখনই আপনি আমাকে ডাকছেন। পানি খেতে গেছিলা? কে ফোন করে কইছে যে তুমি পানি খাইতে গেছিলা? বা খুশি কেউ ফোন করে কইছে নি? না স্যার। কইনি? কত একটা না, বান্ধবী স্যার। নেই এখানে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো নি সবকিছু? বুঝা গেছে নি? হ্যাঁ, কোয়েশ্চেন নাই? স্যার একটা হ্যাঁ বলো। স্যার আরেকটা কোশ্চেন স্যার, সেটা হ্যাঁ হলো অবশ্যই। স্যার বার্নের ক্ষেত্রে, স্যার হ্যাঁ। আমরা একটা বার্নের পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন ফ্লুইড ক্যালকুলেশনটা করি, হুম। এই ফ্লুইড ক্যালকুলেশনটা করার পরে যদি আমাদের আসলো যে পার্কলেন রেজিমেন দিয়ে ধরেন আসলো হ্যাঁ। 3000 ml, তো এইটা আমরা মানে ওই যে একটা আছে যে হাফ দিব, এতক্ষণের মধ্যে হাফ দিব, অতক্ষণের মধ্যে, এই জিনিসটা একটু কনফিউজড আমি স্যার, এটা একটু বলে দেন কাইন্ডলি। না এটা মনে করো একটা তোমার ফ্লুইড, একটা পেশেন্টের মনে করো 50 কেজি ওজনে তুমি ফ্লুইড পার্সেন্টেজ বার্ন হিসাব করে দেখলা, তুমি দেখলা আসলো তোমার 4 লিটার ফ্লুইড আসলো তার হিসাবে। এই 4 লিটারে হাফ দিবা ফার্স্ট 8 আওয়ার্সে, আর বাকি হাফ দিবা নেক্সট 16 আওয়ার্সে। তো 2 লিটার দিবা তুমি 8 ঘন্টার মধ্যে 2 লিটার দিয়ে দিবা, আর বাকি 2 লিটার দিবা বাকি 16 ঘন্টায়। এটাই লোক হিসাব তোমার। তুমি কেন দিতে হচ্ছে সেটা জানতে চাচ্ছ কিনা? না স্যার, এটা আমি 2 জায়গায় 2 রকম দেখছিলাম, তো এই জন্য অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম। আর আর ইয়েস স্যারও এটা মানে ওই যে ইয়েস স্যার সময় তাড়াহুড়োর কারণে এটা ওই যে বাবুল স্যার এটা শেষ করতে পারেন না, এই জন্য স্যার একটু ইয়ে ছিল। একটু কি জানলেই হবে স্যার?